তুমি গালুডি গিয়েছো শুনে ওরা মটর নিয়ে সেখানে গেল খুঁজতে। পথে তো কোনো মটরের সঙ্গে দেখা হয়নি, তবে আমরা মোড় ঘুরলে হয়তো ওরা পৌঁছেছে এ হতে পারে। আমার ভাবনা হলো, বিদেশি লোক রাত্রে থাকবে কোথায়? তাদের তো গালুডি যাবার কোনো দরকারই ছিল না। সে রাতে কেউ এলো না। খুব সকালে দেখি একখানা মোটর বাড়ির পাশে দাঁড়ালো। আমি এগিয়ে গেলুম। চাঁইবাসার তারাই বটে। কাল গালুডি গিয়েছিলেন কখন? আর মশাই কি কষ্ট, তখন রাত 10টা। তারপর খুঁজে তো বাড়ি বের করলাম। তাঁরা বললেন এইমাত্র মোটরে ওরা চলে গিয়েছেন। রইলেন কোথায়? সেখানকার ডাক বাংলোয়। যা হোক, খেয়ে দিয়ে চাঁইবাসা রওনা হই। সুবর্ণরেখার ক্ষীণ জলধারা কংক্রিটের নিচু সাঁকোর ওপর দিয়ে ঝিরঝির করে বইছে। আমরা মোটরে সাঁকোর ওপর দিয়ে পার হয়ে গেলাম, কিন্তু বর্ষাকালে সাঁকো ডুবে যায়। ডোঙা ছাড়া পার হওয়ার কোনো উপায় থাকে না। মুসাবনির রাস্তা আরও 2 মাইল দূরে। চওড়া মোটর রোড। একদিকে সিদ্ধেশ্বর ডুংরি শৈলশ্রেণী, অন্যদিকে বন। টাটা কোম্পানি এক জায়গায় পাহাড়ের গা থেকে সিস্ট পাথর কেটে নিয়ে যাচ্ছে। সেখানকার পাহাড়ের গায়ে অনেক দূর পর্যন্ত যেন একটা দগদগে ঘা। রাখা মাইন্স পার হয়ে বন পাতলা হয়ে এলো। চষা ক্ষেত, সাঁওতালি গ্রাম ডাইনে। বাঁদিকে কিন্তু সেই যে পাহাড় চলেছে তো চলেছেই। শীতকালে পত্রবিরল দীর্ঘ দীর্ঘ শালের গাছগুলো দেখে মনে হচ্ছে কারা যেন পাহাড়ের ওপরে শালের খুঁটি পুঁতে রেখেছে। বাঁদিকে এক জায়গায় একটা নাবাল মতন উপত্যকা। সংকীর্ণ গিরিপথের বাঁদিকের পাথরে সিঁদুরের দাগ লেপা। এখানকার নাম কাপড়গাদি ঘাট। পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় এই পর্যন্ত এসে আর নাকি এগোননি। পাণ্ডবেরা যাননি, দুনিয়ার হেন জায়গা দেখিনি। পাণ্ডবদের পদচিহ্ন সর্বত্র। অতএব এর আগেরও ভূভাগ হলো পাণ্ডব বর্জিত দেশ। আর এখানে তো কবে তাঁরা নাকি ময়লা কাপড় সাবান সোডা দিয়ে কেচে পরিষ্কার করেছিলেন, তাই এর নাম কাপড়গাদি ঘাট। বেচারি পাণ্ডবেরা বনে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়ালে কাহাঁ তো কাপড় পরিষ্কার রাখা যায়। আরও এগিয়ে গেলুম মাইল 12। সবসুদ্ধ যেতে হবে 47 মাইল রাস্তা, এই রকম শোভাময় বনপথ দিয়ে। একটা ক্ষুদ্র গ্রাম ছাড়িয়ে একটা রেল লাইন আমাদের রাস্তার ওপর দিয়ে কোথায় যেন গেল। শুনলাম এটা টাটা বাদাম পাহাড় লাইন। এরপরে দিগন্ত প্রসারী মাঠের মধ্যে তিরিন বলে একটা ক্ষুদ্র গ্রামের বাড়িঘরগুলো বিশাল প্রান্তরে দিকহারা হয়ে হারিয়ে যাবার ভয়ে যেন পরস্পর জড়াজড়ি করে এক জায়গায় দাঁড়িয়ে। একপাশে একটা ডাকবাংলোর মতন ঘর। সেখানে গিয়ে মোটর থামাতেই একটি বাঙালি বাবু এসে দাঁড়িয়ে বললেন, আপনাকে একবার নামতে হচ্ছে, কিন্তু বড় দেরি হয়ে যাবে চাঁইবাসা পৌঁছতে। তা হোক, সামান্য একটু চায়ের ব্যবস্থা। কি করি, নামতেই হলো। মাঝারি আকারের বাংলো, চারদিকে ঘোরানো বারান্দা। ভদ্রলোকটির বাড়ি বাঁকুড়া জেলায়। এখানে পিডাব্লিউডিতে চাকুরি করেন। কতদিন আছেন? তা প্রায় 2 বছর। কেমন লাগে? আমি একরকম যা করে হয়ে থাকি, কাজে 5 জায়গায় ঘুরি, কিন্তু বাড়ির মেয়েদের বড় কষ্ট। এই গ্রামের কথা বাদ দিন, এখানকার মেয়েদের সঙ্গে খাপ খায় না। বাঙালির মেয়ে অন্য বাঙালির মেয়ের মুখ না দেখলে হাঁপিয়ে ওঠে। তাদের হয়েছে সত্যিকারের বনবাস। কিন্তু সিনারি বেশ, কি বলেন? সে আপনাদের চোখে হয়তো লাগতে পারে, আমাদের মন হাঁপিয়ে ওঠে। মেয়েদের হাতে যত্নে সাজানো রেকাবে জলখাবার ও চা এলো। আমরা সেগুলি সদ্ব্যবহার করতে ব্যস্ত হয়ে পড়লাম। বাবুটির কথা শুনে গৃহলক্ষ্মীদের জন্য সত্যিই মনে কষ্ট অনুভব করছিলুম। এ যেন সেই আরিজোনার মরুভূমির মতো রুক্ষ দর্শন ভূভাগ। কালো কালো অনাবৃত পাহাড়, টিলা, উন্মুক্ত দিকচক্রবাল। এখানে মেয়েদের মন হাঁপিয়ে উঠবার কথা বটে। ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে তাঁর আতিথেয়তার জন্য যথেষ্ট ধন্যবাদ দিয়ে আমরা গাড়িতে উঠলুম। আরও 10 মাইল 10-12 গিয়ে খড়কাই নদী পার হয়ে মোটর থামিয়ে সেই নির্জন বালুকাস্ত্রিত নদীচরে অস্পষ্ট সন্ধ্যার অন্ধকারে কিছুক্ষণ দাঁড়াই। দূরে একটা পাহাড়, সামনে কটা রঙের বালুকা রাশির মধ্যে নাতিগভীর খাত সৃষ্টি করে ক্ষীণকায়া খড়কাই বয়ে চলেছে। কেমন একটা উদাস শোভা এই জনহীন প্রান্তরের, এই পার্বত্য তটিনীর রহস্যময়ী সন্ধ্যার। চাঁইবাসা পৌঁছে গেলাম রাত 8টার মধ্যে। সবার কাজকর্ম পরদিন মিটে গেল। ওখানকার বন্ধুরা তখনও ছাড়তে চান না। 2 জন ফরেস্ট অফিসার সঙ্গে যথেষ্ট আলাপ হয়ে গেল। তাঁরা বললেন, আপনি বনের কথা লিখেছেন অনেক, কিন্তু সিংভূমের বন আপনি দেখেননি। আমি বললাম, কেন? অনেক বন তো দেখা গেল।
তারা মৃদু মৃদু হাসলেন, বললেন, আমরা ফরেস্ট অফিসার হয়ে বন দেখিনি, আর আপনি বন দেখেছেন? হতেই পারে না। কোন বনের কথা বলছেন আপনি? ঝাড়িয়াচুর দেখেননি? চিটিমিটি দেখেননি? যাতে দেখেননি? যাতে সে আবার কীরকম নাম? চিটিমিটি বা কী নাম? হো ভাষার নাম। ওই অঞ্চলের বাসিন্দা সবাই হো, যেমন রাঁচির ওদিকে সব মুন্ডা। চলুন আপনাকে ওই দিকটা দেখিয়ে আনি। আমার আসল বন ভ্রমণ এইভাবেই শুরু। 23 জানুয়ারি বন্ধুরা মোটর নিয়ে চলে এলেন। জিনিসপত্র বাঁধাছাঁধা হলো। রোরো নদী পার হয়ে আমাদের গাড়ি সোজা চলল রাঁচি রোড বেয়ে প্রায় মাইল 10। তারপরেই বাঁদিকের ফরেস্ট রোড ধরে বরকেলা পাহাড় শ্রেণীর দিকে চলল। চাইবাসা ছাড়িয়ে উন্মুক্ত প্রান্তরের বড় শোভা, রাঙামাটি, উচ্চাবচ ভূমিভাগ, ছবির মতো দেখতে সমস্তটা। মুশকিল হয়েছে, যারা সেখানে অনেক দিন আছে তারা সেখানকার সৌন্দর্য ভালো ধরতে পারে না। চাইবাসার বাসিন্দাদের অনেকের মতে এসব আর এমন আর কি। এখানে একটা কথা মনে পড়ল, ঘাটশিলা থেকে 7-8 মাইল দূরে বেশ একটি নির্জন বনভূমি ও ক্ষুদ্র একটা ঝর্ণা আছে। তার প্রবেশপথটি সত্যি অতি সুদৃশ্য। শরৎকালে পর্বতসানুর বনে অজস্র বনশিউলি ফুল ফুটে ঝরেছে শিলাতল বিছিয়ে। শিশিরাদ্র বনস্থলীর সুগন্ধ মনে শান্তি আনে, তৃপ্তি আনে, নবনব কল্পনা জাগায়। কিন্তু দুঃখের বিষয়, সেদিন আমাদের সঙ্গে এক বড় ঘরের বধূ ছিলেন। তিনি সারা পথ কেবল ঠোঁট বেঁকিয়ে বলতে লাগলেন, এ কি আর এমন? কাশ্মীরে যা দেখেছি তার তুলনায় এ। আমি তার কথার প্রতিবাদ করছি নে। কাশ্মীর ভালো নয় কেউ বলছে না। তা বলে যে একবার কাশ্মীর দেখেছে তার কাছে সব প্রাকৃতিক সৌন্দর্য বিস্বাদ হয়ে যাবে, আর কিছু থেকে সে আনন্দ পাবে না। গাছপালা, নদী, প্রান্তরের সৌন্দর্য দেখবার সহজ চোখ সে হারিয়ে ফেলবে। এ যদি হয় তবে কাশ্মীর না দেখাই মঙ্গলজনক। বরকেলা সৈন্যশ্রেণীর মধ্যে বনপথে অনেকখানি গিয়ে সৈদবা নামে একটি বন্য গ্রাম আছে। সেখানে বন বিভাগের কর্মচারীদের জন্য একটি বাংলো আছে। বেলা প্রায় 12টা। রান্নাবান্না করে খেয়ে নিতে হবে এখান থেকে। আমরা চা খেয়ে বাংলোর আরামকেদারায় গল্প করি কিছুক্ষণ। মিস্টার সিংহ বললেন, আরামকেদারায় শুয়ে আছেন বলে ভাববেন না, এ বড় আরামের জায়গা। কেন? রাত্রে এই বাংলোর বারান্দাতেই আমি বাঘ চড়তে দেখেছি। গ্রাম তো রয়েছে নিকটে। গ্রাম থেকে ভেড়া ছাগল ধরে নিয়ে যায় বাঘে, মানুষও নাকি সুবিধা পেলে ছাড়ে না। ঘরের বাইরে এসে চারদিকটা ভালো করে দেখে নিলাম। বাংলোর পিছনে বোধ হয় 100 হাতের মধ্যে উঁচু পাহাড়। ঠিক এরকমই পাহাড় ও বাংলোর সম্মেলন এইবার আরেক জায়গায় দেখেছিলুম। সে কথা পরে বলবো। সেটা হলো মানভূম জেলায়। পাহাড়ের ঢালু থেকে বনানী নেমে এসে বাংলোর হাতায় মিশেছে। লোকজন তত চোখে পড়ে না। একটা ছোট খড়ের ঘরের সামনে এসে মোটর দাঁড়ালো। বস্তি নয়, অন্তত আশেপাশে লোকজনের বাস দেখলাম না। শুনলাম ঘরটা গভর্নমেন্টের বাংলো। বন বিভাগের লোকজন সেখানে এসে মাঝে মাঝে থাকতে পারে। এখান থেকে বামিয়াবুরু প্রায় 11 মাইল দূরে। এই 11 মাইলের মধ্যে লোকজনের বাস নেই। ঘন বনের মধ্যে গাড়ি ঢুকে পড়ল ক্রমশ। মোটর রোড ঘুরে ঘুরে পাহাড়ের ওপর উঠল। বড় বড় গাছ দুধারে, শাল আর প্রায় মহুয়া। এক জায়গায় বনের মধ্যে একটু ফাঁকা। চেয়ে দেখি আকাশ যেন অনেকখানি নিচে। বুঝলাম অনেকটা ওপরে উঠে গিয়েছি। মিস্টার সিংহ বললেন, মুখ বার করে চেয়ে দেখুন, ওই ওপারে ফরেস্ট বাংলো। সত্যি অনেক উঁচুতে বাংলোটা। যে পাহাড়ে উঠছি এই পাহাড়ের মাথায় সর্বোচ্চ শিখরে একটা বাংলো ঘরের লাল টালির ছাদ একটু একটু চোখে পড়ছে। অনেকক্ষণ পরে পাহাড়ের মোড় ঘুরে মোটরটা অপেক্ষাকৃত সমতল স্থানে একটা প্রকাণ্ড বাংলোর সামনে এসে থেমে গেল। তখন শীতের সন্ধ্যার রাঙা রোদ নিকটের দূরে ছোট বড় পর্বত শিখর সোনার পাতে মুড়ে দিয়েছে। স্থানটির গম্ভীর দৃশ্যে মন মুগ্ধ হয়ে গেল। যেদিকে চোখ যায় শুধুই বনাবৃত পর্বত শিখর, ছোট বড় নানা আকারের পর্বতচূড়া, কোনোটা গোল, কোনোটা মোচাকৃতি, কোনোটা সমতল, ঘন বনে ভরা। আবার কোনো কোনো পর্বতগাত্র অনাবৃত, কালো ব্যাসল্ট পাথরের স্তর সাজানো। রাঙা রোদ পড়ে, সোনার পাহাড়ের মতো দেখা যাচ্ছে। বললুম, নিকটে কোনো লোকালয় নেই? নিকটতম লোকালয় সেই কুইরা গ্রাম, 11 মাইল দূর এখান থেকে। বড্ড নির্জন জায়গা। এখানে কি কেউ থাকে?
বাংলোর চৌকিদার ফ্যামিলি নিয়ে বাস করে পাহাড়ের নিচের দিকে। অদ্ভুত বনের দৃশ্য বটে। বাঘ ভাল্লুক আছে? বুনো হাতি যথেষ্ট, বাঘও আছে, ভালুকও আছে। চায়ের টেবিল পাতা হলো। আমি প্রস্তাব করলাম টেবিলের টেনে বাংলোর সামনে সমতল জায়গায় পাতা হোক। রাঙা রোদ মাখানো অরণ্য ও পর্বত শিখরের দিকে চোখ রেখে বসে চা খাওয়া যাক। সত্যি এমন গম্ভীর অরণ্য দৃশ্যের মধ্যে চা খাওয়া হয়নি কতকাল। এই বাংলোর সামনে দিয়ে গভীর রাত্রে কত বন্য হাতি, বাঘ, ভাল্লুক চলে বেড়ায়। গভর্নমেন্টের নোটিশ টাঙানো আছে বেশি রাত্রে বাংলোর বারান্দায় কেউ না আসে। এমন নির্জন বন্য পরিবেশের মধ্যে রুটি, মাখন, চা প্রভৃতি সভ্য খাদ্য খাবার নতুনত্ব আছে বই কি। চা খাওয়ার পরে মিস্টার সিংহ বললেন, অন্ধকার হওয়ার দেরি আছে এখনও, চলুন আপনাকে মাছ ধরার বাঁধ দেখাই। আমরা পাহাড়ের নিচে নেমে এলুম। চারিদিকে নির্জন ঘন অরণ্যানীর স্তব্ধতা। কয়েকটি কুলি মেয়ে লতাপাতা নিয়ে তৈরি কুঁড়ে ঘরের সামনে বসে বুনো খেজুর পাতার চেটাই বুনছে। আমরা কাছে গিয়ে দাঁড়াতেই তাদের কি হাসি। আমি ভাষা জানি না। মিস্টার সিংহ তাদের সঙ্গে তাদের ভাষায় কথাবার্তা বললেন। আমি বললুম, কি বলছে ওরা? বলছে, বাবু এখানে কি দেখতে এসেছে, জিজ্ঞেস করুন ওদের নাম কি। একজনের নাম সামান কুই, একজনের নাম বুধন কুই। কুই অর্থাৎ মেয়ে। বেশ নাম। ওরা কি খায়? শুধু ভাত, না না ডাল, না তরকারি। ওসব খেতে জানে না এদেশে। সারাদিনে কি রোজগার করে? 4 আনা। এতেই সন্তুষ্ট থাকে? খুব। একটু পরে দেখবেন গান করবে সবাই একে একে। ওদের মতো অল্পে সন্তুষ্ট জাত নেই। মিথ্যা কথা বলতে জানে না, অত্যন্ত সরল। সভ্যতার সম্পর্কে যারা এসেছে তারা সবাই দুষ্টু বদমাইশ হয়ে গিয়েছে। কোনো টাউন বা কারখানার নিকটে যেসব ওরাও বাস করে প্রায় সব খারাপ, কিন্তু এ বনের মধ্যে অত্যন্ত সরল এবং সৎ। ধন্যবাদ।